চেয়ারম্যানের অপসারণ দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা, সারা দেশে এনবিআর কর্মীদের কলম বিরতি পালন। ঈদের পর চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 7 টাকা। কর্পোরেট প্রতিষ্ঠান ও মিল মালিকদের বিরুদ্ধে মজুদের অভিযোগ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি পাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রতিহিংসামূলক সব বদলির আদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার চলমান কলম বিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয় সংগঠনটি। এনবিআর বিলুপ্ত না করে স্বতন্ত্র বিভাগের মর্যাদা আর শক্তিশালী করার আশ্বাস দেয় সরকার, কিন্তু সংস্কার আলোচনায় গঠিত কমিটিতে ঐক্য পরিষদের প্রতিনিধি না রেখেই কমিটি গঠন করে রাজস্ব প্রশাসন। বদলি করা হয় আন্দোলন সংশ্লিষ্ট 6 জনকে, বাধা দেয়া হয় পরিষদের সভা সেমিনার। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এনবিআরে। একইভাবে অংশগ্রহণ করবে কর অঞ্চল এবং কর বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ফলে আজ আবার নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার থেকে অর্ধবেলা কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। একই সাথে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সংশ্লিষ্ট দপ্তরে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। সংস্কার আলোচনায় ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব না থাকা, নিপীড়নমূলক বদলি ও হয়রানির প্রতিবাদে কাপনের কাপড়ে অংশ নেন কর্মসূচিতে তারা। সেমিনার করতে যাচ্ছি, তখন চেয়ারম্যান মহোদয় বলেন যে না, ওরা কেন সেমিনার করবে, আমি একটা কমিটি গঠন করব, তারাই সেমিনার করবে, এবং ঐক্য পরিষদকে উনি অস্বীকার করেন। তার মানে তিনি কি অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা মহোদয়ের যে প্রেস রিলিজ সেটা কি অস্বীকার করছেন? এদিকে এনবিআরের চলমান পরিস্থিতিতে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বেনাপোল কাস্টম হাউসে সকাল 9টা থেকে কর্মবিরতি চলছে। অফিসাররা টেবিলে এসছে কিন্তু কেউ কাজ করছে না। তাদের বক্তব্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি চলছে। মে মাসে এনবিআর 2 ভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনে পিছু হটে সরকার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন এনবিআর এর সাবেক কমিশনার আব্দুল কাফি। আব্দুল কাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই। আপনার কাছে জানতে চাইব, সরকারের পক্ষ থেকে তো জুলাইয়ের মধ্যে সমস্যা নিরসনের আশ্বাস দেওয়া হয়েছিল, এর মধ্যে আবারও আন্দোলন শুরু হয়েছে, এটা আসলে কতটা যৌক্তিক বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে যেহেতু সরকার ঐক্য পরিষদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের দাবি মেনে নিয়েছেন, সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা উচিত। অন্য কোনো ধরনের কৌশল অবলম্বন করা, এখানে আমি মনে করি যে এটা ভালো ফল বয়ে আনবে না। কাফি, আমরা জানি যে এরই মধ্যে কিন্তু অর্থ বছর শেষ হতে চললো এবং এই অর্থ বছরের মধ্যে কিন্তু আমাদের রাজস্ব আদায় সেই কাঙ্ক্ষিত হারে হয়নি। সেক্ষেত্রে এই আন্দোলন রাজস্ব আদায়ের উপর কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? শেষ মুহূর্তের যেহেতু কর্মকাণ্ডে কিছুটা ব্যাঘাত ঘটছে, আংশিক ক্ষতিগ্রস্ত তো হবেই, রাজস্ব আদায়ে কিছুটা ইফেক্ট হবে। যেই আন্দোলন চলছে ঐক্য পরিষদের পক্ষ থেকে, যে ধরনের আন্দোলনের দাবি দেওয়া করা হচ্ছে, এটা আসলে পুরোপুরি মেনে নেওয়া কতটা সম্ভব, যৌক্তিক বলে মনে করেন? এবং যদি এই ধরনের সমস্যা থেকেই যায়, সেক্ষেত্রে আসলে ভবিষ্যতে করণীয় কি? এই আন্দোলনের যৌক্তিকতা রয়েছে, সেটা কিন্তু সরকার মেনে নিয়েছে। মেনে নিয়েই কিন্তু ঘোষণা দিয়েছেন সরকার যে অংশীজনদের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করে নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা যৌক্তিকতা আছে। এবং একটা জিনিস আপনি দেখেন যে এই যে সংস্কারের যে দেবপ্রিয় ভট্টাচার্য, ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল,
উনি কিন্তু বলেছেন যে এনবিআর এর বিষয়টা উল্লেখ করেই বলেছেন যে সঠিক কাজটি ভুল পদ্ধতিতে করার জন্য সমস্যা তৈরি হয়েছে। কাজে এই যে কাজটা সঠিক কাজ, বিভাজন করার উদ্দেশ্য হচ্ছে রাজস্ব পলিসি যাতে সঠিকভাবে নির্ধারিত হয় এবং রাজস্ব আদায়ে যাতে স্বাধীনভাবে হতে পারে, একটা আরেকটার হস্তক্ষেপ ব্যতীত, এবং দুই জায়গায় সঠিক ভূমিকা সঠিক রোল যাতে প্লে করা যায়, সেই জন্যই দুটা আলাদা করার কথা। এবং দুই জায়গাতেই একটা বিভাগের মর্যাদা দিয়ে এবং এই দুই ক্যাডারের কর্মকর্তাদেরকে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা যে স্পেশালাইজেশন, সেটাকে কাজে লাগানোর জন্যই এই প্রস্তাবটা করা হয়েছিল এবং সেজন্যই কিন্তু এই আন্দোলনটা হচ্ছে। কিন্তু মাঝপথে যেটা করা হয়েছে যে তাদের কোনো প্রতিনিধি না নিয়েই একটা কমিটি করা হলো। আবার এর মধ্যে যেহেতু চেয়ারম্যান মহোদয়কে নিয়ে একটা বিতর্ক চলছে, তার মধ্যে আবার যদি বদলি আদেশ করা হয় এবং সেই কর্মকর্তারা যদি এই কমিটির অংশ হন, তাহলে সেখানে তো একটা বিভ্রান্তি হতেই পারে এবং সমস্যা হওয়াই স্বাভাবিক। তো আমি মনে করি যে এটা এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর বৈষম্য দূরীকরণের একটা সুযোগ তৈরি হয়েছে। এই মুহূর্তে এই ব্যবস্থাটা গ্রহণ করলে বাংলাদেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে, রাজস্ব নীতি নির্ধারণের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি। যেই ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংস্কারের যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে সমস্যা থেকে দ্রুত নিরসন হতে পারবে এবং এনবিআর এর সংস্কারও সঠিকভাবে সঠিক উপায় হবে বলে আপনি মনে করেন? এনবিআর এর একজন সাবেক কমিশনার হিসেবে আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডকে একটা বিভাগের মর্যাদায় উন্নীত করা, এটার যেটা অবকাঠামো যেভাবে আছে সে ধরনেরই রাখতে হবে, বিভাগের মতো নয় কিন্তু বিভাগের মর্যাদায়। আর নীতি নির্ধারণ এবং রাজস্ব বাস্তবায়ন যেটা হবে, ব্যবস্থাপনা যেটা হবে, দুই জায়গাতেই যারা অভিজ্ঞ কাস্টমস এবং ভ্যাট ক্যাডার এবং আয়কর ক্যাডারের কর্মকর্তাদের নেতৃত্বেই এটা গঠন করতে হবে। আদারওয়াইজ যদি বাইরে থেকে হায়ার করে নিয়ে এসে এটার মাথায় বসিয়ে দিয়ে যদি ছড়ি ঘোরানোর ব্যবস্থা করা হয়, কোনোভাবে এটার ফলাফল পাওয়া যাবে না। সেটা আমরা দেখে আসছি, এই পর্যন্ত আমরা দেখে আসছি তার ফলাফল ভালো হয়নি, আগামী দিনেও ভালো হবে না। আব্দুল কাফি, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাজারে চালের সংকট নেই, তবুও বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ভোক্তা অধিকার দুষছে পাইকার ও মিল মালিকদের। নতুন ধান ওঠায় ঈদের আগে নিয়ন্ত্রণে ছিল চালের দাম, এখন মজুত থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। এক সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, দাম 80 টাকার বেশি। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। টিসিবির হিসাবে এক সপ্তাহে চালের দাম বেড়েছে 3.5%। দাম বাড়লে তো ওনারা তো সুযোগ পাই একটা, এখন আমরা কিনতে গেলে সেটা আমরা ভুক্তভোগী। বর্তমানে মনে করেন ব্যবসাটা গেছে মনে করেন আপনার বড় বড় শিল্পপতি, বড় বড় মানে গ্রুপ অফ কোম্পানি গেছে, ওনারা মনে করেন আপনার ধানগুলো একসাথে মনে করেন কিনা ফেলালে মনে করেন ধান দেখা গেছে মনে করেন ধানের সংকট দেখা যায়। ধান চালের মূল যোগান আসে নওগাঁ থেকে। দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। ব্র্যান্ডিং কোম্পানিগুলোকে দেখে যদি রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমি মনে করি ধান চালের বাজারটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। তবে চালের বাজারে সব পর্যায়ে কারসাজি হচ্ছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের। আমরা একটা প্রতিষ্ঠানে তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 12.5 লাখ টন, আর ভারত থেকে আমদানি করা হচ্ছে 8.5 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বড় মৌসুমের ধান ওঠা শেষ হয়েছে মাত্রই। অন্য বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। তারপরও সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়ে গেছে। হঠাৎ করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে এর পেছনে মিল মালিকদের কারসাজি দেখছেন বিক্রেতারা। দেশে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় বোরো মৌসুমে। কিছুদিন আগেই শেষ হয়েছে বোরো মৌসুমের ধান ওঠা, এখন বাজারে আসছে চাল। শুরুতে কমলেও এখন উল্টো চালের দাম বাড়তে শুরু করেছে বাজারে।
গত কয়েকদিনে যশোরের বাজারে প্রকারভেদে চালের দাম পাইকারিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়তি, আর খুচরা বাজারে বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। ভরা মৌসুমে চালের দাম বাড়ার জন্য মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। অটো মিলাররা সিন্ডিকেট তৈরি করছে, ওরা নিজেরাই আপনার চালের দাম বাড়াচ্ছে। বাজার আমাদের হাতে না, আমরা তো ১ টাকা লাভ করি, এই বেশ কিছু না। যদি সরকার মিলারের উপরে পদক্ষেপ না নেয়, এই বাজার আদৌ কমবে না। দিনাজপুরের আড়তগুলোতে মিনিকেট চালের ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩,৭০০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৩,২০০ টাকা। মিলাররা বলছেন মজুদের প্রবণতা বাড়ায় বাজারে হঠাৎই বেড়েছে ধানের দাম, তাই বাড়ছে চালের দামও। মিলারদের চাহিদা মোতাবেক বাজারে ধান ক্রয় করতে পারতেছে না। ধান বাজারে প্রতি বস্তায় কারণে ২ থেকে ৩০০ টাকা বেড়ে গেছে। সেই কারণেই বর্তমানে চালের দাম একটু বেড়ে গেছে। চালের দাম বাড়তি কুষ্টিয়ার মোকামগুলোতেও। মিল মালিক এবং পাইকারি ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এটাও একটা আমার মনে হয় ব্যবসায়ীদের কারসাজি, মিলারদের কারসাজি, এবং এইগুলো প্রশাসন যারা এগুলো তদারকি করতেছে বা যারা এগুলো মনিটরিং করেন, তাদের কিন্তু এগুলো খুবই কঠোরভাবে দেখা দরকার। হঠাৎ চালের দাম বাড়ায় অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ। ভরা মৌসুমে এই পরিস্থিতির কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার পরিবেশ বান্ধব কারখানা পুরস্কার পাচ্ছে দেশের 30টি শিল্প কারখানা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 19 জুন পরিবেশ বান্ধব কারখানা পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করে। এবার 16টি খাতের 30টি শিল্প কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে নিট তৈরি পোশাক খাতে 3টি ও বস্ত্র খাতের 4টি প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব কারখানার পুরস্কার পাচ্ছে। মূলত প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই উপায়ে পণ্য উৎপাদন করা কারখানাগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে পুরস্কৃত করে সরকার। রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি ও বিভিন্ন উৎস থেকে ঋণ পাওয়ায় আবারও $21 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ। রোববার বৈদেশিক মুদ্রার রিজার্ভ উঠেছে $21.39 বিলিয়ন। এর আগে 6 মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে $188 কোটি পরিশোধের পর রিজার্ভ নামে $20.18 বিলিয়ন। ঈদের কারণে চলতি মাসে টানা 10 দিন ব্যাংক বন্ধ ছিল। এর মধ্যে 21 জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা প্রায় $199 কোটি পাঠায়। এটি গত বছরের জুনের একই সময়ের তুলনায় প্রায় $8 কোটি বা 4% বেশি। এদিকে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, এআইইবি সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে এ মাসেই $4 বিলিয়ন মতন ঋণ পাচ্ছে সরকার। এতে রিজার্ভ $25 বিলিয়ন ছাড়াতে পারে বলছেন সংশ্লিষ্টরা। আগস্টের পর থেকেই রেমিটেন্স আহরণের ক্ষেত্রে বা দেশে প্রত্যার্পণের ক্ষেত্রে একটা গতি সৃষ্টি হয়েছে, এবং এটা যে বিশেষ 2-1টি মাসে হয়তোবা গতির হারটা একটু বেশি ছিল, কিন্তু তারপর প্রতিটা মাসেই কিন্তু একটা স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রেখেছে। শেয়ার বাজারের খবর। রোববার বড় পতনের পর একদিন আজ ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। সোমবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে 17.42 পয়েন্ট, তবে লেনদেন এখনও রয়েছে 300 কোটির ঘরে। শেয়ার দর বেড়েছে প্রায় 55 প্রতিষ্ঠানের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 12.62 পয়েন্ট। সোমবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 15 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 17 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 17.42 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4695 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 276 কোটি 53 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 4 কোটি 82 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 401টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 220টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 104টি এবং অপরিবর্তিত 77টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, দ্বিতীয় মিডল্যান্ড ব্যাংক, তৃতীয় অবস্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম রহিম টেক্সটাইল, দ্বিতীয় রহিমা ফুড, তৃতীয় অবস্থানে দেশ গার্মেন্টস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 12.62 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,112 পয়েন্টে। লেনদেন 11,83,00,000 টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারে, বিনিময় হয়েছে 122 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়ে কমেছে, বিনিময় হচ্ছে 169 টাকা 72 পয়সায়। কমেছে ইউরোর দরও, বিনিময় হচ্ছে 145 টাকা 39 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, মুদ্রাটির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। কমেছে সৌদি রিয়েলের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 88 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও কমেছে, বিনিময় হচ্ছে 33 টাকা 60 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 402 টাকা 85 পয়সায়। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে 28 টাকা 84 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।